হ্যানকক এত বড় অক্ষরে তার নাম লিখেছিলেন যে তখন থেকে তার নাম আমেরিকান সংস্কৃতিতে স্বাক্ষর শব্দের সমার্থক হয়ে গেছে। কারণ কি জানেন? ৪ঠা জুলাইয়ের উদযাপনের সময় মানুষ ১৫ কোটি হটডগ খায়। ১৯৫৮ সালে বব হেপ্ট নামে এক কিশোর তার ইতিহাস ক্লাসের একটি প্রজেক্ট হিসেবে ৫০ তারা মার্কিন পতাকা ডিজাইন করেছিল। যখন সে পতাকাটি তৈরি করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র ৪৮টি রাজ্য নিয়ে গঠিত ছিল, কিন্তু হেপ্ট আশা করেছিলেন যে দেশটি আলাস্কা এবং হাওয়াই লাভ করবে। ৪ঠা জুলাই একটি ফেডারেল ছুটি হতে প্রায় ১ শতাব্দীর মতো সময় লেগেছিল। ইয়াংকে ডোডলে মূলত একজন ব্রিটিশ অফিসার আমেরিকান সৈন্যদের উপহাস করার জন্য লিখেছিলেন গানটি। তবে আমেরিকানরা পরে এই গানটি গ্রহণ করে এবং এটিকে তাদের স্বাধীনতা উদযাপনের একটি দেশাত্মবোধক সঙ্গীতে পরিণত করে। ৪ঠা জুলাই আমাদের মহান আমেরিকার স্বাধীনতা দিবস। এই দিনে অর্থাৎ ১৭৭৬ সালের ৪ঠা জুলাই ফিলাডেলফিয়ায় দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসের বৈঠকে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ঘটনা উদযাপনের মধ্য দিয়ে আমেরিকা গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আর সেদিন থেকেই অর্থাৎ ৪ঠা জুলাই সারা দেশ জুড়ে চলে নানা রকমের উৎসব। আর এই উৎসবের মধ্যেই লুকিয়ে আছে মজার মজার ঘটনা। এই ধরুন, স্বাধীনতার ১৮৩ বছর পরে ৫০ তারার মার্কিন পতাকার ডিজাইন নিয়ে যে মহাকাণ্ড করেছিলেন একজন কিশোর, তার কথা আমরা কতটুকু জানি? তাহলে বলি শুনুন। ১৯৫৮ সালে বব হেপ্ট নামে এক কিশোর তার ইতিহাস ক্লাসের একটি প্রজেক্ট হিসেবে ৫০ তারা মার্কিন পতাকা ডিজাইন করেছিল। যখন সে পতাকাটি তৈরি করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র ৪৮টি রাজ্য নিয়ে গঠিত ছিল, কিন্তু হেপ্ট আশা করেছিলেন যে দেশটি আলাস্কা এবং হাওয়াই লাভ করবে। সে একটি পুরনো পতাকা নির্বাচন করে নীল পটভূমির ওপরে স্থাপন করার জন্য কিছু তারা সরিয়ে ফেলে। তার শিক্ষক তাকে বি গ্রেড দিয়েছিল ফলাফলে। তবে হেপ্ট যদি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করতে পারে তবে তার গ্রেড পরিবর্তন করার প্রস্তাব দেন শিক্ষক। তার বারবার চেষ্টার পর প্রেসিডেন্ট আইজেনহাওয়ার হেপ্টের সেই ডিজাইনটিকেই ৪ঠা জুলাই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেন। এবার আসি হটডগস নিয়ে কিছু কথা বলি। হটডগস ৪ঠা জুলাইয়ের আসল তারকা। সেটা কি? আমেরিকানরা একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে, আর তা হলো হটডগ খাওয়া। একটি মজার তথ্য হলো ৪ঠা জুলাইয়ের উদযাপনের সময় মানুষ ১৫ কোটি হটডগ খায়। এই ঐতিহ্যটি ন্যাথানস হটডগ ইটিং কন্টেস্ট ১৯৭২ সালে কোনি দ্বীপে শুরু হয়েছিল। ইভেন্ট চলাকালীন প্রতিযোগিতায় ১০ মিনিটে যে যতগুলো সম্ভব হটডগ খেতে পারে। এবার জন হ্যানকক প্রথমে এবং সবচেয়ে বড় স্বাক্ষর করেছিলেন কোথায়, কেন, সেই বিষয়টি নিয়ে কথা বলি শুনুন তাহলে। জন হ্যানকক স্বাধীনতার ঘোষণাপত্রে তার বড় স্বাক্ষরের জন্য সুপরিচিত। কন্টিনেন্টাল কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি প্রথম স্বাক্ষরকারী ছিলেন। হ্যানকক এত বড় অক্ষরে তার নাম লিখেছিলেন যে তখন থেকে তার নাম আমেরিকান সংস্কৃতিতে স্বাক্ষর শব্দের সমার্থক হয়ে গেছে। কারণ কি জানেন? তিনি এটি করেছিলেন যাতে কিং জর্জ তৃতীয় চশমা ছাড়াই এটি পড়তে পারেন। ১৭৮৩ সালের ৪ঠা জুলাইয়ের উদযাপনে একটি ব্রিটিশ গান বাজানো হয়েছিল। কি কারণে সেটি কি জানেন? ১৭৮৩ সালের ৪ঠা জুলাই আমেরিকান বিপ্লবী যুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য একটি ব্রিটিশ গান ইয়াংকে ডডলে বাজানো হয়েছিল। স্বাধীনতা এবং শান্তি উভয়ই উদযাপনের জন্য লোকেরা প্যারিসের কাছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বাড়িতে জড়ো হয়েছিল। ইয়াংকে ডডলে মূলত একজন ব্রিটিশ অফিসার আমেরিকান সৈন্যদের উপহাস করার জন্য লিখেছিলেন গানটি। তবে আমেরিকানরা পরে এই গানটি গ্রহণ করে এবং এটিকে তাদের স্বাধীনতা উদযাপনের একটি দেশাত্মবোধক সঙ্গীতে পরিণত করে। লিবার্টি বেল। এই লিবার্টি বেল আসলে ৪ঠা জুলাই কিন্তু বাজেনি। কবে বেজেছিল জানেন? তাহলে বলি। লিবার্টি বেল আমেরিকান স্বাধীনতার প্রতীক। যদিও সাধারণভাবে বিশ্বাস করা হয় যে এটি ১৭৭৬ সালের ৪ঠা জুলাই স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরের সময় বেজেছিল, তবে রেকর্ড অনুযায়ী সেদিন আসলে এটি বাজেনি। মনে করা হয় বেলটি প্রথম বেজেছিল ১৭৭৬ সালের ৮ই জুলাই, যখন ফিলাডেলফিয়াতে ঘোষণাটি জনসমক্ষে পাঠ করা হয়েছিল। ৪ঠা জুলাই বেল বাজানোর ঐতিহ্য ১৯৬৩ সালে শুরু হয়েছিল। ১৩টি মূল উপনিবেশকে সম্মান জানাতে দুপুর ২টোয়
ইস্টার্ন টাইম অনুসারে বেলগুলো 13 বার বাজানো হয়েছিল। এবার আতশবাজি নিয়ে বলি। এটি শুরু হয়েছিল 1777 সাল থেকে। 1777 সাল থেকেই স্বাধীনতার ঘোষণার প্রথম বার্ষিকী স্মরণে আতশবাজি স্বাধীনতা দিবসের উদযাপনের প্রধান অংশ হয়ে আসছে। আতশবাজি প্রদর্শনী ফিলাডেলফিয়া এবং ব্রিস্টল রোড আইল্যান্ডের স্থানীয় ইভেন্ট হিসেবে শুরু হয়েছিল, আর আজ সময়ের সাথে সাথে আতশবাজি সারা আমেরিকা জুড়ে 4 জুলাইয়ের উৎসবের একটি প্রধান অঙ্গ হয়ে উঠেছে। সেই সাথে নিউ ইয়র্ক সিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আতশবাজি ইভেন্টের আয়োজন করে মেসিস ফায়ার শো। সেই 1976 সাল থেকে ঐতিহ্যবাহী প্রদর্শনীতে 60,000 আতশবাজি বাজানো হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে তা আকর্ষণ করে। মজার ব্যাপার এবং আশ্চর্যের বিষয় হলো, প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের এই আতশবাজির পেছনে $1 বিলিয়ন বেশি খরচ করা হয়। আপনারা কি জানেন এই 4 জুলাইতে আমেরিকার কয়জন প্রেসিডেন্ট মারা যান বা কয়জন জন্মগ্রহণ করেন? বলি, শুনুন। 3 জন মার্কিন প্রেসিডেন্ট 4 জুলাইতে মারা যান। থমাস জেফারসন এবং জন অ্যাডামস উভয়ই 1826 সালের 4 জুলাইয়ে মারা যান। তারা উভয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং একই সাথে প্রতিদ্বন্দ্বীও ছিলেন। এমনকি তারা 1 ঘন্টার ব্যবধানে একই দিনে মারা যান, অর্থাৎ আজকের দিনে। আর 1831 সালের 4 জুলাই মারা যান তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো। অন্যদিকে মাত্র একজন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ 4 জুলাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1872 সালে ভারমন্ডের প্লাইমাউথে জন্মগ্রহণ করেন এবং 1923 সালে ওয়ারেন জি হার্ডিংয়ের মৃত্যুর পর 30তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার জন্মদিন স্বাধীনতা দিবসের সাথে উদযাপিত হয়, যা তাকে আমেরিকান ইতিহাসের এই গুরুত্বপূর্ণ তারিখের সাথে যুক্ত করে। আপনারা কি জানেন স্বাধীনতা দিবসের ফেডারেল ছুটি হতে কতদিন সময় লেগেছিল? হ্যাঁ দর্শক, 4 জুলাই একটি ফেডারেল ছুটি হতে প্রায় 1 শতাব্দীর মতো সময় লেগেছিল। 1870 সালে কংগ্রেস প্রথম এটিকে একটি আইন মেনে কয়েকটি ছুটির অংশ হিসেবে একটি অবৈতনিক ফেডারেল ছুটি হিসেবে ঘোষণা দেয়। 1938 সাল পর্যন্ত কংগ্রেস এটিকে সরকারি কর্মচারীদের জন্য একটি বেতনভুক্ত ছুটি করেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।